স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা শুরু করব নতুন একটা টপিক, সেটা হচ্ছে বাস্তব গ্যাস। অর্থাৎ আগের ক্লাস পর্যন্ত আমাদের যতটুক টপিক আমরা পড়েছি এর মধ্যে হচ্ছে যে কি আমাদের আদর্শ গ্যাসের আদর্শ গ্যাস বলো কিংবা আমার যতগুলা গ্যাস সূত্র আছে মোটামুটি সবগুলা জিনিস এখানে কমপ্লিট হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো আজকে আমরা শুরু করব নতুন একটা টপিক থেকে, সেটা হচ্ছে বাস্তব গ্যাস থেকে। হ্যাঁ, তো এখন প্রথমে বুঝতে হবে আমাদের যে বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস জিনিসটা কি। আচ্ছা দেখো তো, আমরা যখন হচ্ছে আদর্শ গ্যাসটা আমরা যখন স্টাডি করেছিলাম আদর্শ গ্যাস, তখন দেখো তো আমরা কি কি ধরে নিয়েছিলাম আদর্শ গ্যাসকে স্টাডি করার জন্য। সেটা হচ্ছে যে কি, যে অতি উচ্চ তাপমাত্রা থাকতে হবে, অতি উচ্চ তাপমাত্রা থাকতে হবে এবং অতি নিম্ন চাপ থাকতে হবে। এই দুইটা কন্ডিশন যদি থাকে তখন দেখা যায় সকল ধরনের গ্যাস আচরণ করে আমাদের আদর্শ গ্যাসের মতো, ঠিক কিনা? আচ্ছা, তো এখন আমি কি করব, একটু করে বাস্তব লাইফের দিকে ফেরত আসি। তার আগে একটা কথা বলিনি যে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ থাকার ফলে কি হয়। এই উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ এই দুইটা জিনিস থাকার ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি, যে আমার গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। আন্তঃআণবিক আকর্ষণ বল কি হয়ে যায়, জিরো হয়ে যায়। অর্থাৎ গ্যাসগুলা একে অপরকে আকর্ষণ করে না। এগুলো সব ধরে নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, এগুলো সব কি, এগুলা সব হচ্ছে কি ধরা হয়েছে এই নিয়মটা বানানোর জন্য বা আদর্শ গ্যাসকে সংজ্ঞায়িত করার জন্য। হ্যাঁ, তো এখন যদি আমি রিয়েল লাইফে চলে আসি, এখন যদি আমি আমাদের বাস্তব জীবনে চলে আসি, রিয়েল লাইফে চলে আসি, দেখো রিয়েল লাইফে কি হয়। ধরো স্যার তুমি কি করলা, আচ্ছা তুমি দেখো স্যার আমাদের বাসা বাড়ির মধ্যে আমরা হচ্ছে যে সিলিন্ডার গুলা ইউজ করি, হ্যাঁ, ওই সিলিন্ডারের মধ্যে কি আছে, ওখানের মধ্যে আমাদের এলপিজি আছে না, লিকুইফাইড গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। হ্যাঁ, তো এখন দেখো তো এই জিনিসটা, এই যে আমার এখানে যে গ্যাসগুলো আছে, হ্যাঁ, এখানে যে গ্যাসগুলো আছে এগুলো সব কি অবস্থায় আছে স্যার, তরল অবস্থায় আছে কিনা বলো। এখন প্রশ্ন হচ্ছে কি রে ভাই, বললো যে একটু আগে গ্যাস আবার তরল হয় কেমনে, গ্যাস তরল হবে কেমনে? গ্যাস তো সবসময় গ্যাসীয় দশায় থাকবে, সে কিভাবে তরল হবে? সেটা হচ্ছে কি, আমাদের এই যে সিলিন্ডারের মধ্যে গ্যাসগুলো ভরে কেমনে জানো, আমাদের হচ্ছে যে কি এই যে মিথেন, তারপর হচ্ছে যে কি আমাদের ইথেন, তারপর হচ্ছে যে কি আমাদের প্রোপেন। হ্যাঁ, এই গ্যাসগুলা মিক্সচার হচ্ছে কি আমাদের আমরা যে এলপিজিটা ইউজ করি, এই এলপিজির মধ্যে কিন্তু এই সবগুলা গ্যাসের কি আছে, মিক্সচার আছে। তো এই গ্যাসগুলাকে কি করা হয়, এই গ্যাসগুলাকে প্রথমে একটা পাত্রে নেওয়া হয়। পাত্রে নেওয়ার পর কি করা হয় জানো স্যার, অনেক উচ্চ চাপ দেওয়া হয়। কি দেওয়া হয়, অনেক উচ্চ চাপ দেওয়া হয়। এবং ওই অবস্থায় তাপমাত্রাটা তোমার নরমাল রাখা হয়। তাপমাত্রা কি রাখা হয়, নরমাল রাখা হয়। তো আমরা নরমাল না বলে এটাকে তাপমাত্রাকে আমরা নিম্ন বলি। অর্থাৎ উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় কি করা হয়, উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় আমার প্র্যাকটিক্যাল লাইফে যে গ্যাসগুলো আছে, প্র্যাকটিক্যাল লাইফে যে গ্যাসগুলো আছে তারা দেখা যায় আল্লাহর কুদরতিতে কি হয়ে যায়, তরল হয়ে যায়। আয় হায়, এটা কেমনে কি? অথচ আমরা জানি তুমি গ্যাসকে যতই চাপাচাপি করো না কেন, গ্যাস সবসময় গ্যাস থাকবে। গ্যাস কখনো তরল হবে না, গ্যাস কখনো কঠিন হবে না বা অন্য কোনো দশা যাবে না। কিন্তু আমি দেখলাম এই যে শর্তটা, উচ্চ চাপ এবং কেমন তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, খাতায় লিখে রাখো, উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা, এই সময় গিয়ে আমার গ্যাসীয় দশা কনভার্ট হচ্ছে কোন দশায়, তরল দশায়। এইখানে গিয়ে আমাদের মেনলি ঝামেলাটা রাইজ করে। অথচ আমরা এখানে অলরেডি বলেই দিছি একটা গ্যাস কখন তরল হবে, যখন তার মধ্যে কি আসবে। আচ্ছা নেক্সট স্লাইডে যাই। দেখো একটা গ্যাস, গ্যাস মানে কি, তার আন্তঃআণবিক শক্তি একদম নাই বললেই চলে। গ্যাস মানে কি, তার আন্তঃআণবিক শক্তি আমরা ধরে নিচ্ছি কত, শূন্য। কিন্তু যখন আমরা তরল অবস্থা বলবো, তরল অবস্থা মানে কি, অণুগুলো একটু কাছাকাছি থাকবে না। গ্যাসীয় দশায় কি হয়, এই যে আমার অণুগুলা একটা থেকে একটা কি থাকে, অনেক বেশি দূরে দূরে থাকে, অনেক বেশি দূরে দূরে থাকে। হ্যাঁ, কিন্তু তরল অবস্থায় কি হয়, তরল অবস্থায় কিন্তু আরেকটু কাছাকাছি চলে আসে। তো অণুগুলা কাছাকাছি আসে কি জন্য, কারণ তাদের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, তাদের মধ্যে অ্যাকচুয়ালি আন্তঃআণবিক আকর্ষণ কিন্তু থাকে। তার মানে কি, তুমি প্রথমে বলতেছো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি নাই, আবার পরে বলতেছো চাপ দিলে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে তারা তরল হয়ে যায়। হিসাব তো কিছুই মিললো না, এখানে তো গোলমাল লাগতেছে। ইয়েস, এই গোলমাল থেকেই আমাদের নতুন টপিক এই বাস্তব গ্যাসের সূচনা। তো আমি গোলমালটাকে তোমাকে একটু সুন্দর করে বলে দিই। তার আগে বলো যে এতটুক যে আলোচনা করলাম, এতটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু করে বলো। তাইলে এখন এই কথাগুলাকে আমরা একটু করে থিওরিটিক্যালি লিখি। হ্যাঁ, দেখো থিওরিটিক্যালি কি, যে তোমাদেরকে হচ্ছে আমি পড়াইছিলাম, মনে আছে তোমাদেরকে হচ্ছে যে কি আমি ওই
গ্যাসের গতিতত্ত্ব পড়াইছিলাম, মনে আছে? তোমাদেরকে আমি গ্যাসের গতিতত্ত্ব পড়াইছিলাম, যদিও সিম্পলি পড়াইছিলাম। এটা আমরা সামনে এই আদর্শ আমাদের এই বাস্তব গ্যাস পড়ার পর আমরা এটাকে আবার আরেকবার ডিটেলসে পড়বো। সেটা হচ্ছে কি, এই গ্যাসের গতিতত্ত্ব পড়ানোর সময় আমরা করছি কি জানো, অল্প করে কিছু থিওরি পড়ছিলাম। এর মধ্যে একটা থিওরি ছিল কি, 1 নম্বরের পোস্টুলেট, মানে 1 নম্বর আমরা ধরে নিয়েছিলাম কি, যে গ্যাসগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। আমরা কি পড়ছিলাম, গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল একদম নাই। 2 নাম্বার যে থিওরিটা আমরা পড়ছি, সেই জিনিসটা হচ্ছে কি, যে গ্যাসের আয়তন নাই, বা গ্যাসের আয়তন একদম নগণ্য। গ্যাসের, এভাবে না বলে বলি, গ্যাসের নিজস্ব আয়তন বলি, যে গ্যাসের নিজস্ব আয়তন, গ্যাসের নিজস্ব আয়তন টেন্ডস টু 0, মানে অনেক অনেক ক্ষুদ্র, অর্থাৎ তার আয়তন নাই বললেই চলে। তো এখন এই দুইটা কথা কিন্তু কন্ট্রাডিক্ট করতেছে কখন, যখন আমি এই যে আমাদের মিথেন, এই যে আমাদের মিথেন, এরপরে ইথেন, এরপরে প্রোপেন, আমরা যখন এদেরকে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় যখন প্রেসার দিচ্ছি, তখন দেখা যাচ্ছে আল্লাহর কুদরতিতে এই গ্যাসগুলা সব তরল হয়ে যাচ্ছে। এখন তো এটা তো মিললো না। একটা প্রশ্ন হচ্ছে কি, দেখো স্যার, যখন কোনো একটা জিনিস তরল হয়, স্যার বলো তো তরল বস্তুর আয়তন আছে কি নাই, এটা বলো আমাকে। তরল বস্তুর আয়তন কিন্তু আছে। তাহলে তুমি এখানে বলতেছো গ্যাসের নিজস্ব আয়তন টেন্ডস টু 0, আবার দেখা যাচ্ছে তুমি বলতেছো এখানে তরল তরল অবস্থা হয়, আয়তন আছে। আবার এখানে আমরা জানি গ্যাসীয় দশায় কোনো ধরনের কি থাকে না, আকর্ষণ বল থাকে না। তুমি আবার বলতেছো যখন গ্যাসের অণুগুলা কাছাকাছি আসে, যখন গ্যাসের অণুগুলা কাছাকাছি আসে, তখন তারা গ্যাস থেকে সরাসরি হয়ে যায় তরল। ওমা, তুমি প্রথমে বললা গ্যাসের আকর্ষণ বল নাই, কিন্তু আমরা দেখতেছি বাস্তব লাইফে কি আছে, আকর্ষণ বল আছে। তুমি বললা গ্যাসের নিজস্ব আয়তন টেন্ডস টু 0, এটা মানে কি প্রায় শূন্য, কিন্তু আমি দেখতেছি না, গ্যাসের কিন্তু নিজস্ব একটা আয়তন আছে, এবং এই আয়তনটা কি ভালোই বড়, এই আয়তনটা কি ভালোই বড়, কোনো টেন্ডস টু 0 টাইপের না। তার মানে আমরা যে গ্যাসের গতিতত্ত্বে যে কথা দুইটা ধরে নিছিলাম, এই দুইটা কথার মধ্যে কি আছে, ঘাপলা আছে। এই দুইটা কথার মধ্যে কি আছে, ঘাপলা আছে। এখন আমরা এই ঘাপলাগুলা দূর করব, এবং এই ঘাপলাগুলা দূর করার জন্যই একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে কি, একজন সায়েন্টিস্ট তার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস কি করছে, এই দুইটা সীমাবদ্ধতা কাটানোর জন্য তিনি একটা নতুন একটা মডেল প্রপোজ করছে। তিনি কি করছে, নতুন একটা গ্যাসের একটা মডেল প্রপোজ করছে, এবং সেই মডেলের মধ্যে তিনি একটা সূত্র দিছেন, এবং এই সূত্রকে আমরা বলি ভ্যান ডার ওয়ালসের সূত্র। এই সূত্রকে আমরা কি বলি, ভ্যান ডার ওয়ালসের সূত্র বলি, অথবা অনেকে এটাকে বাস্তব গ্যাসের সূত্র বলে। তাহলে এখন বলো ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশনটা কেমনে আসছে, এটার উৎপত্তি বুঝছি কিনা বলো। কারণ কি, দেখো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা এই কথা যেগুলো ধরে নিছি, সেগুলোর সাথে কিন্তু কথার এবং কাজের কোনো মিলই পাচ্ছি না, জাস্ট ওগুলা ধরার মধ্যে আছে। তো আমার কথার এবং কাজের মিল পাওয়ার জন্য একজন সায়েন্টিস্ট, তার নাম কি, ভ্যান ডার ওয়ালস, তিনি কি করছেন, একটা নতুন একটা সূত্র বা নতুন একটা মডেল প্রপোজ করছে। এই মডেলটা আমরা এখন পড়বো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আমার একটু জানাও। ওকে, তার মানে আমরা বুঝতে পারতেছি দুনিয়ার মধ্যে একটা কথা লিখে রাখো, তার মানে হচ্ছে যে কি, দুনিয়ার মধ্যে আদর্শ গ্যাস বলে কিছু নাই। দুনিয়ার মধ্যে আদর্শ গ্যাস বলতে কিছু নাই। আদর্শ গ্যাস বলতে কি কিছু নাই। যা আছে সব কি, যা আছে সব বাস্তব গ্যাস। তার মানে যা যা আছে সবগুলো কি গ্যাস, আমার বাস্তব গ্যাস। ওকে, তাহলে এখন আমরা কি করব, আসো এই বাস্তব গ্যাসের জিনিসগুলো একটু এক্সট্রাক্ট করতে শুরু করি। প্রথম কথা দেখো তো স্যার, এখানে কি সমস্যা আছে দেখো। আমরা বলছি যে গ্যাসের আকর্ষণ বল নিয়ে একটু ঝামেলা আছে, তাইলে আসো আমরা এখন কি করব, এখানে গ্যাসের আকর্ষণ বল নিয়ে কথা বলবো। আসো প্রথমে লিখো যে গ্যাসের আকর্ষণ বল নিয়ে কথা, বা গ্যাসের আকর্ষণ বল, এই কথাটা আমরা কি করব, একটু করে সংশোধন করব। এই কথাটা আমরা কি করব, প্রথমে একটু সংশোধন করব, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে এখন দেখো এখানে কি হচ্ছে আমাদের আকর্ষণ বলের এখানে। আচ্ছা, প্রথম একটা কথা দেখো, ধরো হচ্ছে যে কি আমার কাছে একটা কন্টেইনার, সরি, ধরো আমার কাছে একটা কন্টেইনার বা একটা পাত্র আছে, ধরো এই হলো সেই পাত্রটা। আচ্ছা, তো এখন ধরো পাত্রের মধ্যে আমার গ্যাসের অণু আছে, ধরো এটা হইলো আমার 1 নাম্বার অণু, এটা হইলো আমার 2 নাম্বার অণু, এটা আমার 3 নাম্বার অণু।
যেহেতু এদের মধ্যে কোনো ধরনের আকর্ষণ নাই, তারা কি করতেছে, র্যান্ডমলি স্বাধীনভাবে তারা কি করতেছে, এখানে চাপ দিচ্ছে। তো আমি ওই অবস্থায় চাপটাকে বলতেছি প্রেসার আইডিয়াল, অর্থাৎ এটা কি আদর্শ অবস্থায় চাপ। এখন দেখো কিন্তু বাস্তব লাইফে কি হয়, আমরা জানি বাস্তব লাইফে কিন্তু গ্যাসগুলোর মধ্যে কি থাকে, কিছু পরিমাণে হইলেও কি থাকে, আকর্ষণ বল থাকে। তাহলে এখন যদি গ্যাসগুলোর মধ্যে কিছু পরিমাণে আকর্ষণ বল থাকে, তাহলে কি হচ্ছে দেখো, আমি অণুগুলার নাম দিই, এটা 1 নাম্বার অণু, এটা 2 নাম্বার অণু, এটা ধরো 3 নাম্বার অণু। এখন দেখো 2 নাম্বার অণু ধরো এইদিকে যেতে যাচ্ছে, হ্যাঁ 2 নাম্বার অণু ধরো এইদিকে যেতে চায়, কিন্তু দেখা যায় 2 নাম্বার অণুকে কিন্তু 1 নাম্বার কি করে, তার নিজের দিকে আকর্ষণ করে। এই দেখো 1 নাম্বার অণু বলে যে কি তুমি আমার সাথে কি করো, আকর্ষণ করো, কারণ কি প্রত্যেকটা অণু একে অপরকে কি করতেছে, আকর্ষণ করতেছে। ঠিক সেম ভাবে 2 নাম্বারকে 3 নাম্বার বলতেছে, আচ্ছা তুমি কি শুধু একে আকর্ষণ করবা, তুমি কি আমারে আকর্ষণ করবা না? বলছে ইয়েস করবো, তাহলে আসো আকর্ষণ করি। এই দেখো, অর্থাৎ 2 নাম্বার যেতে চাচ্ছে এদিকে, কিন্তু দেখো তাকে টান মেরে ধরে রাখছে কে কে, দেখো তাকে এদিকে টান দিচ্ছে একজন, এদিকে টানতেছে একজন। তাহলে বলো তো এই যে 2 নাম্বারটা এখানে দেখো, তো যখন সে আদর্শ অবস্থায় ছিল 2 নাম্বার যে পরিমাণে এখানে ধাক্কা মারতে পারতো, এই যে এখন যখন আমি আন্তঃআণবিক আকর্ষণ বল কনসিডার করছি, বলতো তখন কি সে সেম ভাবে জোরে ধাক্কা মারতে পারবে? বলতো এটা। তার মানে সে কি করতে পারবে না, সে আগের মতো ধাক্কা মারতে পারবে না, কারণ কি এখন তার লব্ধি কি হয়ে যাবে, তার লব্ধি এখন কম হয়ে যাবে। সে কি হয়ে যাবে, সে এখন কম জোরে কি করবে, ধাক্কাটা মারবে। তো এখন এই যে এখন যে আমার যেটা আন্তঃআণবিক আকর্ষণ বলটার কনসিডার করে যে চাপটা হয়েছে, আমি ওইটাকে বলবো পি অফ রিয়েল। কি বলবো, পি অফ রিয়েল, মানে কি এটা বাস্তব চাপ। তাহলে আমি এখান থেকে দেখে বুঝতেছি, আমার পি অফ রিয়েল বাস্তব চাপটা কিন্তু কি হচ্ছে, কম হচ্ছে কার থেকে, আইডিয়াল চাপের থেকে, আমার আদর্শ চাপের থেকে কিন্তু কি হচ্ছে, কম হচ্ছে কিনা বলো। এখন আমি চাই যে আমার এই দুইটা সমান হবে, আমি চাই আমার বাস্তব চাপ এবং আইডিয়াল চাপ পরস্পর কি হবে, সমান হবে। যেহেতু বাস্তব চাপটা কম, তাহলে এর সাথে কিছু একটা আমার যোগ করতে হবে, যা করলে এই দুইটা কি হয়, সমান হয়। আমি চাচ্ছি কি মূলত দুইটাকে কি করতে, সমান করতে। তাহলে এখানে কিছু একটা বসাতে হবে, ধরলাম তাকে আমি বললাম যে এক্স, যে যদি আমি এক্স যোগ করি তাহলে সেটা কি হবে, এর সমান হবে। এখন এই যে এক্সটা আছে, এখন আমার কি করতে হবে, এই এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো এই এক্স এর ভ্যালু বের করার অনেক ধরনের সিস্টেম আছে, সেগুলা কি দেখো। প্রথমত হচ্ছে যে কি আমার এখানে এই এক্স এর মধ্যে কি কি থাকবে, এক্স এর মধ্যে থাকবে আমার এমন কিছু ফ্যাক্টর, যে ফ্যাক্টর গুলো মূলত কি করবে, আচ্ছা দেখা যাচ্ছে না, আচ্ছা তাইলে দুঃখিত, এখন দেখা যাচ্ছে আশা করি। তো এখন এই যে আমার এক্সটা ধরছি, এই এক্সটা ডিপেন্ড করবে আমার কিছু ফ্যাক্টরের উপরে। দেখো তো এখানে মূলত ফ্যাক্টরটা কি বলতো, এখানে ফ্যাক্টর হচ্ছে কি, এখানে ফ্যাক্টর হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। এখানে ফ্যাক্টর হচ্ছে কি স্যার, আন্তঃআণবিক আকর্ষণ বল। এই যে স্যার আমাদের এখানে যে লম্বা লম্বা লাইনগুলা, এগুলো হচ্ছে কি এখানে আন্তঃআণবিক আকর্ষণ বল, এগুলা আমার কাউন্ট করতে হবে। তার মানে আমি যদি এখন এখানে এই যে আমার আন্তঃআণবিক আকর্ষণ বলটা কাউন্ট করি, এবং এখানে আমার কি আছে, অনেকগুলো অণু আছে কিনা বলো, আমি যদি এবং সাথে অনুর সংখ্যাকে কাউন্ট করি, তাইলে আমার জিনিসটা হয়ে যাবে। তো এখন এই এক্স কে যখন আমি হিসাব নিকাশ করব, এখন আমি এক্স যখন নিছি, আমি এখানে কি করছি, আন্তঃআণবিক আকর্ষণ বল সবগুলা নিছি, অনুর সংখ্যা কি নিছি, সবগুলা নিছি কিনা বলো, পুরা পাত্রের মধ্যে, হ্যাঁ। তো ধরো হচ্ছে আমার পুরা পাত্রের আয়তন, ধরো কথার কথা ভি, আমি করছি কি সম্পূর্ণ ভি আয়তনে যে ফ্যাক্টরটা পাইছি সেটা কত, এক্স। কিন্তু মাথায় রাখতে হবে আমার এখানে হিসাবটা করতে হবে কি, একক আয়তনে। তো আমি যদি একক আয়তনে করতে চাই, আমি যদি হিসাবগুলা একক আয়তনে করতে চাই, তাহলে আমার বলতো এখানে কি করতে হবে, ভাগ করতে হবে কিনা বলতো একটু করে। যেমন আমি কি বললাম, এই যে বললাম যে ভি আয়তনে, ধরো ভি আয়তনে আমার ফ্যাক্টর হচ্ছে কত, এক্স। তাহলে সুতরাং একক আয়তনে, ভি আয়তনে যদি এক্স হয়, একক আয়তনে কত হবে, এক্স ডিভাইড বাই ভি হবে কিনা বলো। এইটারই কথা বলতেছি আমি, ভাগ করতে হবে। অর্থাৎ এখন থেকে মাথায় রাখবা, কোনো কিছু সিঙ্গেল বা একক হিসাব নিকাশ করতে গেলে, কোনো কিছু সিঙ্গেল কিংবা একক হিসাব নিকাশ করতে গেলে আমার সব সময় কি করতে হবে, সেটা ভাগ করতে হবে। আচ্ছা যাক, ওদিকে আমরা না যাই। তার মানে হচ্ছে এখানে কি হবে, একটা ফ্যাক্টর দ্বারা সে কি হবে, ভাগ হবে ভি দ্বারা। তো হিসাব নিকাশ করলে ফার্দার এ এক্স এর মানটা আসে এরকম, যে এক্স এর ভ্যালুটা হবে এরকম, যে এ ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এখানে পরিচয় দিই, হিসাব নিকাশ তোমাকে দেখাইলাম না, হুদাই প্যাচাল পেলে রাপ নাই। যেখানে একে বলা হবে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, একে বলা হবে কি, একে বলা হবে
ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, এন হচ্ছে আমার কি সংখ্যা, এস ইউজুয়াল আমার মোল সংখ্যা, আর ভি হচ্ছে কি, ভি হচ্ছে আমার পাত্রের আয়তন, ভি পাত্রের আয়তন। তুমি এটা চাইলে ভি অফ পাত্র লিখতে পারো। তাইলে আমি এখান থেকে কি পেলাম দেখো তো, আমি এখান থেকে পেলাম পি অফ রিয়েল গ্যাস প্লাস কি হচ্ছে এ ইন্টু মোল সংখ্যা হোল স্কোয়ার ডিভাইডেড বাই ভি অফ পাত্র হোল স্কোয়ার। তুমি দেখবা তোমাদের বইতে কিন্তু এখানে জাস্ট ভি দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। কিন্তু এখন এই ভিটা কিসের ভি, এটা কিন্তু অনেকের মাথায় ঢুকে না, কারণ সামনে যখন আমরা আয়তন সংশোধন পর্ব দেখবো ওখানে দুই ধরনের আয়তন আসবে। একটা হচ্ছে আমার ইউজফুল আয়তন, মানে কতটুকু আয়তন ইউজ করতে পারবো, আর একটা হচ্ছে পাত্রের আয়তন। তো এই জন্য আগে থেকে ক্লিয়ার থাকার জন্য আমরা কি করব, এখানে নোটেশন ইউজ করব। আগে থেকে ক্লিয়ার থাকার জন্য আমরা কি করব, এখানে নোটেশন ইউজ করব। আচ্ছা দেখো তো স্যার, কি বলে প্রমি, তোমার কি স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? আচ্ছা দেখা যাচ্ছে আশা করি এখন আবারও। তাহলে এখন হচ্ছে যে কি তোমরা এখানে শুধু ভি লিখিও না, ভি কিন্তু অনেক কনফিউজ করবে তুমি। এখানে আমি যে নোটেশনটা ইউজ করছি যে ভি অফ পাত্র, তুমি এমনি করে লিখ, এটা হচ্ছে কি ভি অফ পাত্র। তাহলে সমান সমান কি হচ্ছে পি অফ আইডিয়াল। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত তুমি প্রথমে লিখে রাখো যে আমরা এটা কি পেলাম, এটা আমরা পেলাম চাপ সংশোধন করে। এটাকে তুমি বলতে পারো চাপ সংশোধনী, এটাকে তুমি কি বলতে পারো, চাপ সংশোধনী। অর্থাৎ আমরা এখানের মধ্যে নতুন করে কি এড করলাম, এখানের মধ্যে আমরা একটা ফ্যাক্টর অ্যাড করছি, যে ফ্যাক্টরটা হচ্ছে কি যে এক্স। এক্স মূলত কি বলতেছে, এক্স মূলত হচ্ছে আমার এমন এক ধরনের রাশি যেটা দেখো কি করতেছে, আন্তঃআণবিক আকর্ষণ বলকেও কভার করতেছে, সাথে অনুসংখ্যাও কভার করতেছে, এমন একটা ফ্যাক্টর হচ্ছে এটা আমার এক্স। তো এগুলো আমি জাস্ট সহজ করে বোঝানোর জন্য দেখাইলাম, এটা আরো সুন্দর করে প্রমাণ করে দেখানো যায়, প্রমাণ দরকার নাই তাই দেখাচ্ছি না। এতটুকু পর্যন্ত সবার লেখা হলে একটু করে হাত তুলো। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত আসছি। ওকে, তাহলে আমরা এখানে যে কাজটা করছি যে আমাদের চাপ সংশোধন, ওটা কিন্তু আমাদের হয়ে গেছে। মূলত হচ্ছে যে আমরা এখানে করছি কি অ্যাকচুয়ালি আকর্ষণ বলটা সংশোধন করতে গিয়ে দেখলাম যে আকর্ষণ বলের সাথে কিন্তু চাপ সরাসরি সম্পৃক্ত, তাই এখানে আমার কি হয়ে গেল, চাপটা সংশোধন হয়ে গেল। এরপর আমরা এখানে আরো একটা কাজ করব স্যার, সেটা হচ্ছে যে কি এখানে আমরা আরেকটা কাজ করবো, সেটাকে বলতে পারো তুমি আয়তন সংশোধন। লিখো আয়তন শোধন বা আয়তন সংশোধন। আচ্ছা, তো স্যার এখন দেখো এখানে আয়তন সংশোধনটা কি। প্রথম কথা হচ্ছে কি দেখো, ধরো আমি আবারও একটা বক্স আঁকলাম, ধরো এটা হচ্ছে আমার একটা পাত্র আর কি, হ্যাঁ, যেখানে হচ্ছে তোমার গ্যাসগুলো আছে, একটা পাত্র। এখন দেখো এখানে পাত্রের মধ্যে কি আছে, আমার গ্যাসগুলো আছে কিনা বল। আগে দেখো আমার আদর্শ অবস্থায় কি ধরা হইতো, আদর্শ অবস্থায় গ্যাসগুলো বলে তো এরকম চিকন চিকন, মানে চিকন একদম এরকম ছোট ছোট পিনি পিনি, মানে ছোট ছোট দানাদার, দানাদারও না একদম ছোট ছোট ধরা হইতো, যাদের কোনো কি নাই, আয়তনই নাই। তার মানে আদর্শ অবস্থায় যখন ছিল তখন আমি বলতে পারতাম কি গ্যাসের কোনো কি নাই, আয়তনই নাই। কিন্তু আমি জানি যেহেতু আমরা এখানে গ্যাসকে চাপ দিলে কি হয়, গ্যাস তরল হয়ে যায়, তার মানে কি গ্যাসের নিজস্ব কিছু আয়তন আছে। তার মানে গ্যাস কিন্তু এখন আর ছোট ছোট দানার মতো না, গ্যাস কিন্তু এখন এরকম একটু ভালোই তার কি আছে, সাইজ আছে কিনা বলো, তার গ্যাসের অণুগুলার ভালোই সাইজ আছে। এবং দেখো গ্যাসের অণুগুলা কি করে, দিকে দিক ছোটাছুটি করতেছে, কি করতেছে, দিক দিক ছোটাছুটি করতেছে। আচ্ছা এখন দেখো আমি কি করলাম, এখন আমি তোমাকে বললাম যে কি বলতো গ্যাসের অণুগুলা কতটুক অংশ পর্যন্ত ছোটাছুটি করে। প্রশ্ন বললাম কি যে গ্যাসের অণুগুলা অণুগুলা কত আয়তন পর্যন্ত ছোটাছুটি করে, কত আয়তন পর্যন্ত কি করে, ছোটাছুটি করে। এটা প্রশ্ন তোমার আমি করলাম। এখন তুমি বলতে পারো আচ্ছা তাহলে কেমনে বের করা যায়। আসো আমরা বের করি, একদম সহজ, কিছুই না। তুমি কি করবা, যতগুলা গ্যাসের অণু আছে সবগুলোকে তুমি কান ধরে, সবগুলো তুমি কি করবা, কান ধরে এক জায়গায় নিয়ে আসবা। এই যে তিনটা, 1 2 3 6টা। তার মানে দেখো তো আমার এই যে অণুগুলা, অণুগুলাকে সবগুলা একত্রে আনলে দেখো তারা কিন্তু এই জায়গায় পর্যন্ত দখল করে। তার মানে কি দেখো, তার মানে হচ্ছে যে কি এতটুক পর্যন্ত আয়তন, এতটুক পর্যন্ত আয়তন বাদ দিয়ে এই পুরোটাই খালি জায়গা না। এখন এই পুরাটা খালি জায়গা জুড়ে কি করবে, আমার গ্যাসগুলা চলাচল করবে। শুধু এতটুক পরিমাণ আয়তন গ্যাসগুলা চলাচল করতে পারবে না, কেন, কারণ তাদের নিজস্ব একটা আয়তন আছে। এই নিজস্ব আয়তন থাকার কারণে এতটুক পর্যন্ত জায়গা গ্যাসগুলা কি করতে পারে না, ইউজ করতে পারে না। আর এতটুক পর্যন্ত কি জায়গা, ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় কি করে, গ্যাসগুলা ছোটাছুটি করে। স্যার এতটুক পর্যন্ত বুঝতে পারলে একটু করে হ্যান্ড রেজ করো, তাহলে আমি নেক্সট আগাবো। আচ্ছা
তাহলে এখন আমরা যেহেতু এটা বুঝে গেছি, তাহলে এখন একটা কাজ করি, তাহলে এখন আমরা কিছু নোটেশন ইউজ করি। হ্যাঁ, কিছু নোটেশন দেখো। প্রথমত এই যে নিজস্ব আয়তন আছে, এটাকে আমি কি বলতেছি দেখো, এটাকে আমি বলতেছি ভি অফ অণু, তার মানে কি অণুর নিজস্ব আয়তন। তারপর যে ফাঁকা জায়গাটুকু আছে ওটাকে আমি কি বলবো দেখো, এইরকম ফাঁকা জায়গা মানে কি, এরকম ফাঁকা জায়গা মানে এটাকে আমি বলতে পারি আদর্শ আয়তন। কারণ কি, আদর্শ আয়তন বলতে আমরা বুঝি যে পাত্রের আয়তন। আদর্শ আয়তন বলতে আমরা কি বুঝি, পাত্রের কার্যকরী আয়তন। কার্যকরী মানে কি, যে কতটুকু অংশ পর্যন্ত ফাঁকা আছে, ওটাকে আমি কি বললাম, ভি অফ আইডিয়াল বললাম। আচ্ছা, তারপরে এই যে সম্পূর্ণ যে পাত্র, এই পাত্রের আয়তনটাকে বললাম কি, ভি অফ পাত্র বললাম। আচ্ছা, তাহলে বলতো আমার এখানে আদর্শ আয়তন মানে কতটুক জায়গা পর্যন্ত ছোটাছুটি করতে হবে বলতো। আমি কি করব, যদি পাত্রের আয়তন থেকে, এই পুরা পাত্রের আয়তন থেকে যদি এই অণুর আয়তনগুলো বাদ দিয়ে ফেলি, তাইলে তো কি থাকতেছে, আমার আদর্শ আয়তন থাকতেছে না। ওকে, এটাই লিখলাম। আচ্ছা, তো এখন আমার কি করতে হবে, এই অণুর আয়তনগুলা বের করতে হবে। এখন আমার কি করতে হবে, অণুর আয়তনগুলা বের করতে হবে। তাহলে এখন আমরা এটা কি করতে, কেমনে বের করতে পারি দেখো। এখন আমরা এটা কেমনে বের করতে পারি দেখো। আরেকটা কথা স্যার, এইখানে যে আমার পাত্রের আয়তনটা আছে, এই সম্পূর্ণ পাত্র কিন্তু দখল করে রাখছে কে, আমার এই বাস্তব গ্যাসগুলা কিনা। দেখো, তুমি চাইলে ভি অফ পাত্রকে কি বলতে পারো, ভি অফ বাস্তব বলতে পারো, ভি অফ বাস্তব আয়তনও বলতে পারো, কোনো সমস্যা নেই। মাইনাস ভি অফ অণু, যেহেতু আমার সম্পূর্ণ পাত্রটা দখল করে রাখছে কে, বাস্তব গ্যাস, তাহলে আমি কি বলতে পারবো, ভি অফ পাত্র সমান বাস্তব গ্যাসের আয়তন, এটাও বলতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমার কাজ যে ভাই ভি অফ আইডিয়াল বুঝলাম, ভি অফ পাত্র বুঝলাম, কিন্তু ভি অফ অণু, এই অণুর আয়তন আমরা কেমনে বের করব। আচ্ছা, তো এটা বের করে একটা সিস্টেম আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, হালকা করে বলে দিই যে এই দেখো আমার এখানে যে অণুগুলো আছে, প্রত্যেকটা অণুকে আমরা গোলাকার ধরে নিয়েছি কিনা বলো, এবং প্রত্যেকটা গোলাকার অণুর যদি আমরা আয়তন বের করতে হয়, সেটা থাকবে কত, 4/3 পাই আর কিউব। তো এরকম বক্কর চক্কর করে আমরা কি করতে পারি, চাইলে অণুর আয়তনটা বের করতে পারি। তো পরে দেখা গেছে ভি অফ অণুর আয়তন তোমার অনেক বড় একটা রাশি আসবে, ওটাকে আমরা ছোট করে বলতে পারি এন ইন্টু বি, যেখানে এন মানে হচ্ছে আমার কি সংখ্যা, মোল সংখ্যা, আর বি মানে হচ্ছে কি জানো, বি মানে হচ্ছে আমার অণুর আয়তন। এটাকে আমি বলতে পারি অণুর আয়তনের ধ্রুবক। মানে এই বি এর মধ্যে তোমার এই 4/3 পাই আর কিউব গুণ ভাগ যোগ বিয়োগ করে একটা রাশি পাওয়া হয়েছে বি। তুমি জাস্ট এটুকু মাথায় রাখো যে এটা হচ্ছে দেখি একটা অণুর আয়তনের ধ্রুবক আর কি। হ্যাঁ, তাহলে আমি এই ভ্যালুটা এখানে রিপ্লেস করে দেখো তো আমি কি পাচ্ছি, ভি অফ আইডিয়াল অর্থাৎ আদর্শ আয়তন সমান কি পাচ্ছি, ভি অফ পাত্রের আয়তন, ভি অফ পাত্রের আয়তন মাইনাস এন ইন্টু বি। এটা বুঝতে পারছি কিনা বলো। তাইলে আমরা এখানে কি পেলাম, এই আয়তন সংশোধন করে ফেললাম, অর্থাৎ আমার শুধু আয়তন, আমরা আগে কি ইউজ করতাম, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইউজ করতাম না। এখন কিন্তু তুমি শুধু ভি ইউজ করতে পারবে না, তোমার এখানে ভি এর পরিবর্তে ইউজ করতে হবে ভি অফ পাত্র মাইনাস এন বি, তাইলে আমার বাস্তবের সাথে মিল খাবে। ওটা আমরা পরে আসতেছি, এতটুকু পর্যন্ত লেখা হলে একটু হাত তুলো। এটাকে বলতেছি আমরা কি, আয়তন সংশোধন। এটাকে আমরা কি বলতেছি, আয়তন সংশোধন বা আয়তন শোধন। স্যার এতটুকু পর্যন্ত লিখলে একটু হ্যান্ড রেজ করো। আচ্ছা, তাইলে মোটামুটি হয়ে গেছে। এখন দেখো, এখন আমরা কি করব, ভ্যান ডার ওয়ালস সমীকরণটা লিখবো। তো ভ্যান ডার ওয়ালস সমীকরণটা লেখার জন্য একটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে কি, আমরা প্রথমে চলে যাব আমাদের বাস্তব গ্যাস সমীকরণে। আচ্ছা বলো তো, সরি আমাদের আদর্শ গ্যাস সমীকরণে। স্যার দেখি বলো তো একটু করে, আমাদের আদর্শ গ্যাস সমীকরণটা কি। আমরা জানি আদর্শ গ্যাস সমান হচ্ছে যে কি, পি ইন্টু ভি সমান কি, এন আর টি। তো আমরা জানি পিও আইডিয়াল, ভিও আইডিয়াল। হ্যাঁ, পি আইডিয়াল ভি আইডিয়াল সমান সমান এনআরটি, এটা আমরা জানি। তা এখন দেখো তো স্যার, আমরা কি পি আইডিয়াল লেভেল ওটা পাই নাই, দেখো তো কত পাইছি। এই যে দেখো স্যার, পি আইডিয়াল সমান কত, এই ভ্যালুটা। এখন আমরা কি করব, এই সম্পূর্ণ ভ্যালুটা বসাই দেব। তাহলে বসাই দিলে কি হয় দেখো তো, বসাই দিলে হয় পি অফ রিয়েল প্লাস এ ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার ইন্টু স্যার ভি অফ, এটা আইডিয়ালের ভ্যালু কত হবে দেখো তো, আমরা বের করছি সেটা কি, আর এখানে ভিটা একটু পাত্র লিখে দিও। হ্যাঁ, এটা কিসের আয়তন, পাত্রের আয়তন, ইন্টু কি হবে, ভি অফ পাত্র, ভি অফ পাত্র মাইনাস এন ইন্টু বি, এন ইন্টু বি সমান সমান এন ইন্টু আর ইন্টু টি। এই যে আমরা বড় সমীকরণটা পাইলাম, এই বড় সমীকরণটার নামই হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটার নামই হচ্ছে কি স্যার, ভ্যান ডার ওয়ালস সমীকরণ।
ভালো করে লিখে নাও, মুখস্থ করে নাও স্যার, এটা পরীক্ষার মধ্যে আসে। জাস্ট দুইটা জিনিস মাথায় রাখলে হবে, তোমার প্রথমবার যোগ করতে হবে, পরের বার বিয়োগ করতে হবে। যোগ করতে হবে কত, ইন্টু এন স্কোয়ার ভি স্কোয়ার, বিয়োগ করতে হবে কত, এন বি। জাস্ট এই দুইটা ফ্যাক্টর মাথায় রাখলেই সূত্রটা দেখো একদম পানির মতো। আর দেখবা তোমাদের বইয়ের মধ্যে কিন্তু জাস্ট লেখা আছে কি এরকম যে পি প্লাস এ ইন্টু এন স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু কত ভি মাইনাস এন বি। তো স্টুডেন্টরা ভালো করে বুঝে না যে স্যার অ্যাকচুয়ালি পি মানে কি। অনেকে মনে করে এটা হচ্ছে আদর্শ গ্যাসের চাপ, মনে করে যে আদর্শ গ্যাসের চাপ হয় সেটা। আসলে আনসার কি এটাই না, এটা কিন্তু স্যার আমার বাস্তব চাপ। এটা আমার কি চাপ, বাস্তব চাপ। এই দেখো পি অফ রিয়েল, এটা কিন্তু আমার কি চাপ স্যার, বাস্তব চাপ। তারপর এখানে যে ভি থাকে, এটা কি আমার আদর্শ গ্যাসের আয়তন না পাত্রের আয়তন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাত্রের আয়তন। ঠিক আছে, একদম ফুল সুন্দর করে লিখে নাও স্যার, একদম ক্লিয়ার কাট সুন্দর করে লিখে নাও, তাইলে তোমার জন্য বোঝাটা সহজ হবে। এটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এবং এখান থেকে পরীক্ষার মধ্যে কিন্তু কি আসে, প্রশ্ন আসে। স্যার লেখা হইলে আমার একটু করে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ পেয়ে গেলাম। তো এখন এই ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে আমার কিছু ছোট ছোট প্রবলেম আসে পরীক্ষায়। তো আসো আমরা এরকম ছোট ছোট একটা দুইটা প্রবলেম আমরা দেখি। প্রথমে একটা প্রবলেম দেখি, 1 নাম্বার প্রশ্ন লিখো। প্রথমে 1 নাম্বার প্রশ্ন লিখো। লিখো স্যার, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ লিখো। চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ লিখো। এখন দেখো তুমি বলতে পারো ভাই এটা কেমনে লিখবো, আনসার একদম সহজ। স্যার তুমি এখানে ভালো করে খেয়াল করে দেখো স্যার, যে আমার এখানে এ এবং বি এগুলো নিয়ে আমার কিছু বলার নেই, এগুলো আমি নাড়াচাড়া করতে পারবো না। কিন্তু দেখো তো স্যার এন মানে কি বলছি আমি, এন মানে কি বলছি, মূল সংখ্যা বলছি না। তুমি এই মূল সংখ্যাগুলো নিয়ে কি করতে পারো, নাড়াচাড়া করতে পারো। তার মানে তোমার প্রথম কাজ এখান থেকে মূল সংখ্যাটা বের করে ফেলা। স্যার দেখো তো আমরা জানি কি, আমরা জানি 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান কত, আমরা জানি 1 মোল কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম। তাহলে সুতরাং আমি বলতে পারি না আমার এখানে কত মোল আছে, আমি এখানে বলতে পারি 1 মোল আছে। তাহলে এখানে মোল সংখ্যা কত, 1 মোল না। তুমি জাস্ট কিছু করবে না, সমীকরণের যেখানে যেখানে তুমি এন দেখবা ওইখানে শুধু 1 রিপ্লেস করে দেবা। তাহলে কি হয় দেখো, তাহলে হচ্ছে আমার পি প্লাস a into 1 divided by v square। এভাবে না লিখে লিখতে পারি এভাবে যে p a divided by কত v square into v minus b equal to কি r into t। শেষ। এটাই এমসিকিউ তে দেখবে যে অপশন আকারে দেবে এই জিনিসটা, দাগাই দিয়ে আসবা সবখানে। শুধু তুমি জাস্ট n এর পরিবর্তে 1টা বসালে আনসার চলে আসবে। তো এই টাইপের প্রবলেমগুলো স্পেশালি আমাদের এমসিকিউ তে আসে আর কি। লিখে নাও, লেখা হইলে আমারে জানাও। তো এখন আমরা চলে যাব আরেকটা টপিকে, সেটা হচ্ছে কি এই যে আমার ভ্যান ডার ওয়ালস সমীকরণে ইউজ হয়েছে যে এ আর বি। আমি একটু করে এদের এককটা তোমাকে দেখাই। তার আগে তোমাকে একটা আমি জিনিস বলি। স্যার দেখি বলো তো, আমার কাছে 2টা গরু আছে আর 2টা ছাগল আছে, তাহলে বলতো স্যার যোগফল কত হবে? 2টা গরু প্লাস 2টা ছাগল যোগফল কত হবে একটু বলো। কত? 4। আচ্ছা শিওর 4 বলছে। প্রমি বলো তো কত হবে, 2টা গরু আর 2টা ছাগল যোগ করলে কত হবে? আরে বাবা বলো না। 4। তোমাদেরকে আসলে ধরে বাইক জানো উচিত। ও বাবারে তোমরা কি করলা, 2টা গরু 2টা ছাগল এদেরকে ভাই কখনো যোগ করা যাবে? মাথায় রাখবা, যোগ বিয়োগ এগুলা সব সময় হয় সমধর্মী জিনিসের। যেমন তুমি বলতে পারো 2টা চকলেট প্লাস 2টা চকলেট সমান সমান 4টা চকলেট। 2টা মানুষ যোগ 7টা মানুষ সমান সমান 9টা মানুষ। অর্থাৎ তুমি যারা যোগ করবা তাদের সবাইকে সমানধর্মী হইতে হবে। এরকম ভিন্ন ভিন্ন জিনিসের যোগ করা যায় না। তো এরকম ভিন্ন ভিন্ন জিনিস আর যোগ করা যায় না, এটা মাথায় রাখবা। প্রথম কথা হচ্ছে এটা তোমার মাথায় রাখতে হবে, যাদেরকে আমরা যোগ বিয়োগ করতে পারি তাদেরকে প্রথমত সমধর্মী হইতে হবে। এই যে বললাম 2টা গরু যোগ 2টা ছাগল, তুমি প্রথম বলবা যে কি স্যার এদের যোগ করা যাবে না। হ্যাঁ, যদি আমি বলতাম যে এখানে যে 2টা গরু প্লাস আরো 2টা গরু, তুমি তখন বলতে পারতা হ্যাঁ স্যার টোটাল 4টা গরু হচ্ছে। তার মানে হচ্ছে আমরা যখন যোগ করব সবগুলা কি হবে, সমধর্মী হবে কিনা বলো। প্রথম কথা এটা খেয়াল রাখো, প্রথম কথা হচ্ছে যে কি সবগুলা কি হইতে হবে, সমধর্মী। এই কথাটা মাথায় রাখো। যোগের সময় সবগুলা কি হবে, সমধর্মী, কিংবা বিয়োগের সময় যা হবে সবগুলা কি সমধর্মী।
এবার দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। স্যার দেখো তো আমরা এখানে একটা চাপ সংশোধন রাশি পড়ছি না, যে পি প্লাস এখানে একটা রাশি পড়ছি না, সমান সমান কি পি অফ আইডিয়াল। তো এটাকে আমি কি বলছিলাম, ধরলাম যে এটার নাম হচ্ছে এক্স প্রাইম। পরে আমি দেখলাম যে এক্স প্রাইম সমান কি হয়েছে, এক্স প্রাইম সমান হয়েছে আমার এ ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই কি ভি স্কোয়ার। এখন দেখো তো পি মানে হচ্ছে কি, পি মানে হচ্ছে আমার চাপ প্লাস এক্স সমান সমান কি পি অফ আইডিয়াল, এটাও মানে কি চাপ। স্যার বলো তো এখন এই চাপের সাথে যে আমি এক্স কে যোগ করলাম, এক্সও কি হইতে হবে বলো তো, এক্স কি আমার একটা চাপ হবে না? কারণ চাপ এবং চাপ যদি যোগ করে একটা কি পাবো, চাপ পাবো কিনা বলো। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে। মানে এক্স হচ্ছে এমন একটা রাশি যে নিজে একটা কি চাপ প্রকাশ করে, এটা বুঝছো কিনা বলো একটু করে, এটা বুঝছো কিনা আমার একটু করে বলো। ইয়েস, এটা বুঝছি আমরা। তার মানে হইতেছে কি এখানে যে এক্সটা আছে, এই এক্সটা কিন্তু একটা লুকায়িত রাশি, যে কি বুঝায়, চাপ বুঝাবে। তাহলে এখন দেখো ইজিলি করা যাবে। স্যার বলো তো আমরা জানি চাপের একক কি, এখানে আমাদের জন্য চাপের একক আমরা এটিএম ধরতে পারি। তাহলে এক্স এর একক কি হবে, বললাম যে কি এটিএম সমান সমান এ যেমন ছিল, এ যেমন ছিল তাকে তেমনই রাখলাম, ইন্টু এন, এন মানে কি মোল সংখ্যা, তাহলে আমি কি বলতে থাকে মোল স্কোয়ার ডিভাইডেড বাই ভি মানে হচ্ছে কি আয়তন, এটা কি লিটার স্কোয়ার। তাহলে এখন তুমি এক কাজ করো তো, একে এক পাশে রেখে, একে এক পাশে রেখে বাদ বাকি সবগুলো অন্য পাশে, তাহলে কি হয় দেখো তো, এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, এই হইলো আমার এর একক। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই যোগ বিয়োগ সবসময় সমধর্মী করতে হয়। এখান থেকে দেখো স্যার আমরা এটার একক যে এটিএম হবে এটা ভালো করে বুঝতে পারছি, নাইলে কিন্তু তোমরা বুঝতে পারতাম না যে এককটা কি হবে, এটিএম হবে। আচ্ছা, ঠিক সেম ভাবে আমরা একটু করে বি এরটা বের করি তো। আমাদের যেটা আয়তন বি, এখন আমরা ওটা বের করে ফেলি, আয়তন সংশোধনের জন্য বি। এখন দেখো তো আমরা কি জানি, বি এর জন্য ধরছিলাম কি এক্স, তো আমরা জানি এক্স সমান কি এন ইন্টু পি। আর সমীকরণে কি ছিল, সমীকরণ ছিল হচ্ছে যে কি আমার ভি অফ আইডিয়াল সমান ভি অফ পাত্র মাইনাস কি এন ইন্টু, এটাকে আমি বলছিলাম কি এক্স বলছিলাম কিনা বলো, এক্স। তার মানে দেখো এটাও হচ্ছে আয়তন, এটাও হচ্ছে আয়তন, তাহলে এক্স কেও কি হইতে হবে, এক্স কেও হইতে হবে একটা আয়তন। কারণ আমরা জানি আয়তনের সাথে আয়তনই কেবলমাত্র কি হইতে পারে, যোগ বিয়োগ গুণভাগ হইতে পারে। আয়তনের সাথে আয়তনই কি হইতে পারে, কেবলমাত্র যোগ বিয়োগ গুণভাগ হইতে পারে। তাইলে এখন যেহেতু এটা আমার আয়তন, তাইলে এক কাজ করি আয়তনের একক হিসেবে বসাই। তাহলে বলো তো স্যার এখানে আমার এক্সটা কি হবে, এক্সটা হবে আমার এখানে লিটার, এক্সটা আমার কি হবে এখানে লিটার, সমান সমান এন মানে কি মোল সংখ্যা, মোল ইন্টু বি মানে কি বি থাকবে। তাহলে সুতরাং বি সমান কি পাচ্ছি, বি সমান পাচ্ছি আমি লিটার, লিটার পার মোল, একক পেয়ে গেলাম। লিখে নাও স্যার, এই দুইটা একক ওগুলো স্যার পরীক্ষার মধ্যে কিন্তু আসে। এখন তাইলে আমরা একটু করে চলো যাই, একটা জিনিস পড়ি সেটা হচ্ছে কি এ এবং বি এর তাৎপর্যটা কি, ওইটা একটু করে আমরা এখন পড়ি, যে মানে এ এর মান বেশি হলে কি হয়, কম হলে কি হয়, একটু করে দেখি। টাইটেল লাগাও স্যার, টাইটেল লাগাও, এ ও বি এর তাৎপর্য। এ ও বি এর তাৎপর্য। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে এর তাৎপর্যটা কি, মানে এর মানটা বেশি হইলে বা কম হলে কি হয়। দেখো প্রথমে আমরা এর জন্য দেখবো, প্রথমে আমরা কি করব, এর জন্য দেখবো। একটু দাঁড়াও স্যার, আমার এখানে একটু ঝামেলা করতেছে, একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এখন তো আমরা এখন এখানে প্রথমে এর তাৎপর্য দেখবো। তো জিনিসগুলো কি হচ্ছে দেখো এখানে, সরি। তো এ তাৎপর্য কি তুমি বলো স্যার, এ মানে কি বুঝায়, মাথায় রাখবা এ মানে হচ্ছে বুঝায় আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল। এ মানে কি বুঝায়, এ মানে বুঝায় আন্তঃআণবিক আকর্ষণ বল, এ মানে বুঝায় আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল। তার মানে কি আমার যদি এর মানটা বৃদ্ধি পায়, এর মানটা বৃদ্ধি পায়, তার মানে বুঝতে হবে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানও কি পাবে, আন্তঃআণবিক আকর্ষণ বলের মানও বৃদ্ধি পাবে। আর স্যার বলতো যদি আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা বৃদ্ধি পায়, তাহলে গ্যাসের অণুগুলা যারা আগে দূরে দূরে ছিল, এখন তারা কি হবে, এখন তারা আরো কাছাকাছি আসবে কিনা বলো। আর যত দ্রুত কাছাকাছি আসবে তত বেশি কি হবে, তত বেশি গ্যাসগুলা কি হবে, লিকুইফাই হবে, অর্থাৎ তাদেরকে তরল করা কি হবে, তত সহজ হবে, তাদেরকে তরল করা তত সহজ হবে।
তাদেরকে তরল করা তত সহজ হবে। এই জিনিসটা কিন্তু মাঝে মাঝে আসে যে কোনো একটা গ্যাসকে যদি আমি তরল করতে চাই তাহলে বলতো কোন প্যারামিটারটাকে বেশি হইতে হবে, সেটা হচ্ছে যে কি এ। কারণ এর মান যদি আমার বাড়ে তাহলে মাথায় রাখতে হবে সেখানে ইনক্রিজ অফ ইন্টারমলিকুলার ফোর্স অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ শক্তির মান বাড়বে। এখন যদি আমার কখনো এর মানটা 0 হয়ে যায় তাহলে মাথায় রাখতে হবে এর মান 0 মানে কি, এই দেখো আমরা পড়ছি না যে পি প্লাস এ ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার। তো এখানে যদি এর মানটা 0 হয় তাহলে দেখো তো এই সম্পূর্ণ ফিল্ডটা 0 হয়ে যাচ্ছে না। তার মানে কি এখানে কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রভাব নাই, তখন আমার গ্যাসটা হয়ে যাবে কি সম্পূর্ণ আদর্শ গ্যাস। এর মান যদি 0 হয় তখন সেটা কি বুঝাবে, সেটা বুঝাবে আদর্শ গ্যাস। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এখন দেখো যে আমরা একটু করে এখন বি এর তাৎপর্যটা বুঝবো যে বি এর মানটা বেশি হলে কি হবে, কম হলে কি হবে। তার মানে মাথায় রাখতে হবে স্যার বি এটা কখন আসে, বি এটা হচ্ছে অণুর নিজস্ব আয়তনের জন্য আসে। এটা নিজস্ব আয়তনের জন্য এই টার্মটা আমি ইউজ করছি। একে ইউজ করছি কি জন্য, আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য। আর বি কে ইউজ করছি কেন, এই যে আমার অণুগুলো যে নিজস্ব আয়তন আছে এরকম গুল্লাগুল, এরকম নিজস্ব আয়তনের জন্য ইউজ করছি। এখন দেখো আমি কি করলাম, এখন ধরো আমি এখানে পাত্রের মধ্যে চাপ বৃদ্ধি করলাম, ধরো হচ্ছে যে কি এরকম 3টা পাত্র নিলাম, ধরো কথার কথা ধরো সেকেন্ড পাত্র, আরেকটা নিই থার্ড পাত্র। তো আমি কি করলাম, ধরো বি এর মান বাড়াইলাম। তো প্রথমে ধরো আমার অণুগুলাকে এরকম ছোট ছোট, এরকম ছোট ছোট 1 2 3 ছোট ছোট। আর এখানে কি হইলো, অণুগুলা একটু বড় করলাম। আর এখানে কি করলাম, সব থেকে বেশি পরিমাণে বড় করলাম। তার মানে কি এখানে বি এর মানটা কম, এদিকে একটু বেশি, এখানে সব থেকে বেশি। এখন দেখো আমি কি করলাম, একটা পিস্টন নিলাম, হ্যাঁ একটা পিস্টন নিলাম, একটা পিস্টন নিলাম। এখন আমি কি করলাম, এই পিস্টনটাকে চাপাই দিচ্ছি। এখন আমি কি করতেছি, পিস্টনটাকে এরকম করে ধরে এই চাপাই দিচ্ছি নিচের দিকে। এখন দেখো তো পিস্টনটাকে আমি ধরে নিচে চাপাইতে 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 সর্বোচ্চ কতটুকু নামাইতে পারবো, এতটুকু পারবো কিনা বলো স্যার। তার মানে কি গ্যাসগুলাকে মোটামুটি সংকুচিত করা গেছে, অর্থাৎ সে সর্বোচ্চ নামবে কতটুক, সে সর্বোচ্চ নামবে এই এতটুক পর্যন্ত নামবে। আচ্ছা, এরপরের বার দেখো এখন আমি কি করলাম, সেম পিস্টনটাকে নিয়ে গেলাম, সরি, এখন আমি কি করলাম, সেম পিস্টনটাকে নিয়ে গেলাম এই পাত্রে। আমি কি করলাম, আবারও চাপ দেওয়া শুরু করলাম। দেখো চাপ দিতে 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 ধরো গ্যাসগুলোকে আমি এই পর্যায়ে আনলাম। আমি এরপর কিন্তু আর চাপ দিতে পারবো না, কারণ কি তাদের সাইজ এতটুকুই শেষ। তাহলে এতটুকু পর্যন্ত তাকে কি দেওয়া গেছে, চাপ দেওয়া গেছে। আচ্ছা, আর এখানে আনলাম, এখানে চাপ দিতে দিতে দেখলাম বেশিক্ষণ চাপ দিতে পারতেছি না, কারণ তার সাইজটা বড়। এতটুক পরে একে আর সংকুচিত করা যাচ্ছে না, এতটুক করার পর সে আর ছোট হচ্ছে না। তাহলে লেভেলগুলো একটু মার্ক করে ফেলি, এটা যাচ্ছে এতটুক, এটা যাচ্ছে এতটুক, আর এটা যাচ্ছে এতটুক, সরি এটা যাচ্ছে এতটুক। তাহলে তুমি দেখতেছো স্যার যদি আমি বি এর মানটা বাড়াই, হ্যাঁ এখানে বি এর মানটা বেশি কিনা বলো, এখানে বি এর মানটা বেশি, এখানে বি এর মানটা কি কম। দেখো তো বি এর মান বেশি হওয়ার ফলে আমি কি গ্যাসকে বেশি সংকুচিত করতে পারতেছি, নাকি বি এর মান কম হলে সেখানে বেশি সংকুচিত করতে পারতেছি। এটা একটু করে আমাকে বলো যে কোন কেসে যে আমার গ্যাসকে ইজিলি সংকোচন করা যাচ্ছে, বি এর মান কমে নাকি বি এর মান বেশি। তার মানে আমরা দেখলাম যে বি এর মানটা যদি কম হয় তাহলে গ্যাসকে সহজে সংকুচিত করা যায়। ওইটা আমরা এখন এখানে লিখবো, যেখানে লিখবো যে কি, যে বি এর মান যত কম হবে গ্যাসকে তত বেশি কি করা যাবে, সংকোচন করা যাবে। আর গ্যাসকে যত বেশি সংকোচন করা যাবে তাকে তরল করা তত সহজ হবে, তাকে তরল করা তত কি হবে, সহজ হবে। তার মানে আমি যদি গ্যাসকে তরল করতে চাই, আমি যদি গ্যাসকে কি করতে চাই, তরল করতে, তাহলে দুইটা আমি জিনিস করতে পারি। সেটা কি, হয় তোমাকে এ এর মানটা বাড়াইতে হবে অথবা তোমাকে বি এর মানটা কমাইতে হবে। হয় এ এর মান কমাইতে হবে, বি এর মান কমাইতে হবে। বি এর মান কমাইলে কি হয়, আমার আরেকটা কাহিনী হয়, সেটা হচ্ছে যে কি অণুগুলা কাছাকাছি আসতে পারে, অণুগুলা কাছাকাছি কি করতে পারে, আসতে পারে, এই আর কি, কাছাকাছি আসতে পারে, কাছাকাছি আসতে পারে। ওকে, তাহলে গ্যাসকে তরল করতে গেলে হয় এ এর মান বাড়াইতে হবে, বি এর মান বাড়াইতে হবে। তো প্র্যাকটিক্যাল লাইফে কি করা হয়, প্র্যাকটিক্যাল লাইফে তোমার এ এবং বি কে এমন ভাবে ব্যালেন্স করা হয় যেন মোটামুটি গ্যাসগুলাকে লিকুইফাই করা সহজ হয় আর কি, এতটুকুই। তো লিখে নাও স্যার এতটুকু পর্যন্ত।
তো মোটামুটি এইগুলো হচ্ছে যে কি আমার তাৎপর্য আর কি। হ্যাঁ, তো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার, বাট সমস্যা হলো যে কি এই জিনিসটা আমাদের বইতে ভালো করে তোমার ব্যাখ্যা করা নাই আর কি। হ্যাঁ, অল্প স্বল্প করে মানে ব্যাখ্যা করে ছেড়ে দিছে। তো এটা আমি কি করলাম, ডিটেলসে তোমাকে মোটামুটি দেখাইলাম যে কোনটার কি বুঝায় কি না বুঝায়, এবং দেখবা তোমাদের বইতে কিন্তু এইগুলা নোটেশন ভালো করে ইউজও করা নাই। হ্যাঁ, তো যেহেতু আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত দেখে ফেলছি, একটা কাজ করি আমরা এখন এখন আমরা একটা ছোটখাটো একটা ম্যাথ করি। এখন আমরা এখানে ছোটখাটো একটা ম্যাথ করি, আসো। ওকে, একটা ম্যাথ দেখি আমরা এখন। তো প্রশ্নটা হচ্ছে এখানে কি যে 25°C তাপমাত্রায় এবং 12 atm চাপে 1 মোল বাস্তব গ্যাস, কিন্তু বাস্তব গ্যাস বলছে ইউজ করতে হবে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, বলছে যে কি 2 লিটার পাত্রে রাখা হলো। তো একটু ভ্যালুগুলো বসাই। তো দেখো এখানে কিন্তু আমাকে আদর্শ চাপ, অর্থাৎ সরি আদর্শ চাপ না, এখানে আমাকে বাস্তব চাপটা বলছে সেটা কত, 12 atm। আর দেখো তো আমাকে পাত্রের আয়তন কত বলছে, ভি অফ পাত্র, এটা কত দেখো তো স্যার, 2 লিটার। আমাকে মোল সংখ্যা কত বলছে, মোল সংখ্যা n সমান বলছে 1 মোল। আর বি এর মান বলছে কত, দেখো তো বি এর মান বলছে আমাকে 0.05। তো বের করতে হবে কি আমার এখানে এ এর ভ্যালু কত। তাহলে প্রথম কাজ যে সুন্দর করে আমরা সমীকরণটা লিখে ফেলি, যে আমরা জানি সেটা হচ্ছে কত, যে পি রিয়েল প্লাস এ ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি অফ পাত্র হোল স্কোয়ার। তোমরা কিন্তু আবার এক্সামে পাত্র লিখে দিও না, তোমরা শুধু এক্সামে ভি লিখিও, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে পাত্রটা ইউজ করতেছি যাতে করে তোমরা সূত্রটা ভুল না করো। তাহলে কি হবে, বি অফ পাত্র মাইনাস এন ইন্টু বি ইকুয়াল টু হোয়াট, এন ইন্টু আর ইন্টু টি। তাহলে এখন কি করি আমরা এখানে, এখন আমরা সুন্দর মতো হিসাব নিকাশ চালাই। তাহলে এখান থেকে তুমি ভ্যালুগুলো বসাও, তাহলে কত কত হবে দেখো। এখানে হচ্ছে আমার কিছুই না, এখানে হচ্ছে 12 প্লাস 1 ইন্টু এ স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2 স্কোয়ার ইন্টু এখানে হবে কত, 2 স্কোয়ার সরি 2 ইন্টু 1 মাইনাস 0.05 ইকুয়াল টু 1 ইন্টু, যেহেতু আমি এখানে এটিএম আর লিটার ইউজ করছি, আর এর মান হবে 0.082 ইন্টু টি হচ্ছে কত, 25 প্লাস 273। তো হিসাব নিকাশ করিও, দেখবা যে এখান থেকে আমার এর ভ্যালু বের হয়ে গেছে। তোমার এর ভ্যালু আসবে কত, 1.5 সামথিং আসতে পারে, হিসাব নিকাশ করে দেখিও। এরূপ লিখে নাও স্যার, আর এরূপ লেখা হয়ে যায় তাহলে আমাদের ক্লাস মোটামুটি এখানে শেষ আর কি, আজকের টপিক এখানে শেষ।